তো সুপ্রিম কোর্ট একথাও বলেছে যে আপনাদের বিচারপতিদের প্রতি বা মানে বিচার ব্যবস্থার প্রতি যদি অনাস্থা দেখান তাহলে আপনাদের জরিমানা দিতে হবে, বড় টাকার জরিমানা দিতে হবে। বিচারকের কাছে তিরস্কৃত হলো কল্যাণ ব্যানার্জি, বা বিচারক তাদেরকে কন্টেম্পট অফ কোর্টের কথা বলল, তাতে তৃণমূল কংগ্রেসের কি খুব একটা যায় আসে হচ্ছে? যতই তিনি ছবি আঁকবেন, আবেগতাড়িত হবেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে থাকবেন, বিজেপি বিরুদ্ধে থাকবেন, বা ভ্যানিশ কুমারের বিরুদ্ধে থাকবেন, ততই তিনি কিন্তু আসলে সংখ্যালঘু মুসলমানদেরকে সংগঠিত করছেন। মানে ডিপ স্টেটের কনসেপ্টটা আছে। ডিপ স্টেট হলো রাজ্যের ক্ষেত্রে আইপ্যাক। আইপ্যাক যে প্রচারটায় নেমেছে, সেই প্রচারটা অসাধারণ প্রচার। আমি তোমায় বলছি, একজন রাজনীতি চর্চাকারী হিসেবে আমার কাছে ঈর্ষণীয়। যদি আকাশ মানে ইরানের আকাশ দখল নিয়ে থাকে আমেরিকা, তাহলে সোশ্যাল মিডিয়ার আকাশ দখল নিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা এসআইআর শুরু হওয়ার আগে বলেছিলেন যে এসআইআর শুরু করেছে বিজেপি, শেষ করব আমি। হুমায়ুন কবিরের মতন মানুষেরও কিন্তু ভাগ্য খুব বেশি আর প্রসন্ন হওয়ার সুযোগ নেই, কারণ মুসলমানদের কাছেও কিন্তু এই বার্তাটা গেছে। এসআইআরে নাম রক্ষার জন্য কে রক্ষা করছে? মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করছে। ফলে যে স্পেসটা হুমায়ুন কবির পাবে বলে আমার মনে হচ্ছিল, বা নৌসাদ সিদ্দিকী পাবে বলে মনে হচ্ছিল, ওটা কিন্তু তারা পাবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গড়ের মাঠে খেলছেন, মানে একেবারে ফাঁকা মাঠে খেলছেন। সংখ্যালঘু মুসলমানদের মধ্যে তো গেছেই, এবং হিন্দুদের যাদের নাম কাটা গেছে, বাদ গেছে, তাদের একটা অংশ, পুরোটা না, তাদের একটা অংশ কিন্তু বিশ্বাস করছে যে এসআইআরের জন্য দায়ীকে, হয়রানির জন্য দায়ীকে বিজেপি ছাড়া আবার কে। সেই ইলেকশন কমিশনারের কাছে প্রফেশনালি রাজ্যের চিত্র কিন্তু তুলে ধরতে বিজেপি ব্যর্থ হয়েছে, এবং একইভাবে কিন্তু সিপিএমও ব্যর্থ হয়েছে, আর কংগ্রেসও ব্যর্থ হয়েছে। দেখো, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের যে অবস্থানটা, সেটা যে কোনো মূল্যে এসআইআরের সেন্টিমেন্টটাকে সামনে আনতে হবে। তৃণমূল কংগ্রেস অবস্থানটা অনেকটা সাপ হয়ে কাটা, কেটে ওঝা হয়ে ঝাড়ছে। ধরো, প্রথম থেকেই এসআইআর করতে দেব না, আমার লাশের উপর এসআইআর করতে হবে, এদিকে শুরু হয়েছিল। তারপরে বিএলও যারা নাম বাদ দেবেন তাদের রক্তগঙ্গা বইয়ে দিব। তারপরে যখন ফর্ম ফিল আপ হলো, তখন আমরা দেখলাম যে ৬,৮০০ বুথে মৃত ভোটারদের রেখে দেওয়া হলো। পরে সেটাকে যদিও গোজামিল দেওয়া হলো। এক নামে একাধিক, মানে এক নাম ব্যবহার করে একাধিক ব্যক্তির ফর্ম ফিল আপ করা হলো। ফলে সেটাকে আটকানোর জন্য ইলেকশন কমিশন আবার এআই ব্যবহার করলো, এবং মাইক্রো অবজারভার, রোল অবজারভার অনেক পরে তারা আসলেন। দেখো, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে এআইয়ের একটা ভূমিকা আছে, এটা আমি নিশ্চিত করে বলতে চাই, কিন্তু বহু ক্ষেত্রেই রাজ্য প্রশাসন কমপ্লিটলি অসহযোগিতা করেছে। কখনো ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, তো কখনো যত সংখ্যক আধিকারিক দেওয়ার কথা এসডিও লেভেলে, সেই আধিকারিক দেয়নি। ইলেকশন কমিশন যখন বলেছে বয়স্ক লোকদের, অসুস্থ লোকদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে বা তাদের ভেরিফিকেশন করতে হবে, তখন কেন বিএলওরা গেল না, সেটা একমাত্র রাজ্য প্রশাসনই বলতে পারবে। আর যে কোনো মূল্যে পথে থাকা, ধর্নায় থাকা, সুপ্রিম কোর্টে থাকা, যাতে করে একটা সরকার 15 বছর চলছে, তার বিরুদ্ধে যে নন গভর্নেন্সের ইস্যু মধ্যে কি পড়ছে? ব্যাপক করাপশন, চাকরি থেকে শুরু করে শিক্ষকতা, সর্বত্র মানে দুর্নীতি থেকে শুরু করে, তুমি যদি লক্ষ্য করো, পরপর আমরা লক্ষ্য করছি যে একটার পর একটা ইস্যু রাজ্য সরকারের বিরুদ্ধে, সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা এসআইআরকে বারবার করে সামনে এনে। এবং এটা অস্বীকার করার উপায় নেই যে প্রথম থেকেই ন্যারেটিভটা কিন্তু তৃণমূল নিজের মতন করে সেট করতে পেরেছে, এবং তৃণমূল কংগ্রেস এটা মানুষকে বোঝাতে পেরেছে বলেই আমার মত। আমার মানুষেরকে যতটুকু কথা বলে বুঝেছি,
যে তারা মনে করছেন যে বিশেষ করে যাদের নাম বাদ গেছে, যাদের নাম ওঠেনি, তাদেরকে এটা বোঝাতে পেরেছেন, একটা অংশ অবশ্যই একটা বড় অংশকেই বোঝাতে পেরেছেন যে এসআইআরের হয়রানির জন্য বিজেপি দায়ী, ইলেকশন কমিশন দায়ী। এবং এটাও তারা প্রচারে আনছেন বড় করে, যে যে নামগুলো ডিলিটেড হয়েছে, হিন্দু নামগুলো কয়েকটা নাম সঙ্গে নিয়ে সেগুলো লিফলেট বিলি করে প্রচার করে বোঝাতে চাইছেন যে হিন্দুদেরকে বিজেপি রক্ষা করতে পারল না। এবং সব মিলে এসআইআরের কেমিস্ট্রি কিন্তু তৃণমূলের পক্ষে। ফলে বিচারকের কাছে তিরস্কৃত হলো কল্যাণ ব্যানার্জি, বা বিচারক তাদেরকে কন্টেম্পট অফ কোর্টের কথা বলল, তাদের তৃণমূল কংগ্রেসের কি খুব একটা যায় আসে? তৃণমূল জিততে চাইছে, জয়ী হতে চাইছে, এবং এসআইআরকে সঙ্গে নিয়ে জয়ী হতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা এসআইআর শুরু হওয়ার আগে বলেছিলেন যে এসআইআর শুরু করেছে বিজেপি, শেষ করব আমি। ফলে সেই জায়গা থেকে কিন্তু এসআইআরটাকে তৃণমূল কংগ্রেস চরম জায়গায় নিয়ে গেছেন। ইলেকশন কমিশনকে কার্যত গণশত্রু পরিণত করা হয়েছে। তার আঙ্গুল কেটে দেওয়ার কথা কল্যাণ ব্যানার্জি বলছেন, তো কেউ বলছেন গণেশ কুমারকে গালাগালি। হ্যাঁ, ফলে তুমি বুঝতেই পারছো ইলেকশন কমিশনকে কার্যত একটা গণশত্রুতে পরিণত করতে পেরেছে, এবং এটা কিন্তু নিচু লেভেলে গেছে। মানে আমি তোমায় বলছি, নিচু লেভেলে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে তো গেছেই, এবং হিন্দুদের যাদের নাম কাটা গেছে, বাদ গেছে, তাদের একটা অংশ, পুরোটা না, তাদের একটা অংশ কিন্তু বিশ্বাস করছে যে এসআইআরের জন্য দায়ীকে, হয়রানির জন্য দায়ীকে বিজেপি ছাড়া আবার কে। এটা ফ্যাক্ট। আমাদের দুর্ভাগ্য যেটা, যে আমরা একটা বিশুদ্ধ ভোটার তালিকা চেয়েছিলাম, যেখানে এমন কোনো ব্যক্তির নাম থাকবে না যিনি মৃত, স্থায়ীভাবে চলে গেছেন, বা বাইরের দেশ থেকে আসা অনুপ্রবেশকারী, আবার এমন কোনো যোগ্য নাম বাদ যাবেন না। কিন্তু বাস্তবে যেটা হলো, যোগ্য নাম কাটা গেছে, সত্যি কাটা গেছে অনেক, আবার বেশ কিছু অযোগ্য নাম, বেশ কিছু মানে একটা বড় সংখ্যার অযোগ্য নাম থেকে গেছে। ফলে রাজ্য কিন্তু একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে, মানে আমাদের ইলেকশন কমিশন রাজ্যের অসহযোগিতার জন্য একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে পারলো না। আবার ইলেকশন কমিশনেরও নেতৃত্বের ব্যর্থতা তো বারবার ফুটে উঠেছে। ফলে সব মিলে কিন্তু তুমি যদি এসআইআরের জায়গা থেকে দেখো, তাহলে 12টা রাজ্যে এসআইআর হলো, কিন্তু পশ্চিমবাংলার মতন এত নৈরাজ্য ইলেকশন কমিশনের ভাষায়, যে এই দুটো সাংবিধানিক সংস্থা, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন, মানে তাদেরকে কার্যত হুঁশিয়ারি বারবার দিতে হচ্ছে, তাদের ব্যর্থতাকে আঙুল তুলে দেখানো হচ্ছে। এবং এমনকেও আজকে তো সুপ্রিম কোর্ট একথাও বলেছে যে আপনাদের বিচারপতিদের প্রতি বা মানে বিচার ব্যবস্থার প্রতি যদি অনাস্থা দেখান, তাহলে আপনাদের জরিমানা দিতে হবে, বড় টাকার জরিমানা দিতে হবে। ফলে বুঝতেই পারছো যে এসআইআর যখন পুরোপুরি কোর্টের অধীনে, তারপরেও সেটা নিয়ে প্রশ্ন তৃণমূল করছে। বাস্তবটা হলো 60 লক্ষ যে নথি যাচাই, তার মধ্যে 10 লক্ষ ক্লিয়ারেন্স হয়েছে, সেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে। আমাদের যেটা মনে হচ্ছে যে দেখো, এটা তো একটা প্রচারের লড়াই চলছে, তুমি বুঝতে পারছো। মানুষের হয়রানিটাও হলো রাজনীতির পার্ট, মানে মানুষকে হয়রানি করানো হয়েছে। আবার এখন যে ধর্না চলছে, এখন যে ক্ষোভ বিক্ষোভ চলছে, এটাও একটা রাজনীতির পার্ট। মানে এই রাজনীতির কাউন্টার রাজনীতিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিকই, মানে আমার তো মনে হয় যে বিচার বিভাগ যখন দায়িত্ব নিয়েছে, পুরোটাই নেওয়াটা ভালো। এর আগে তো এইরকম সিস্টেমটা ছিল যে যদি কেউ শেষ পর্যন্ত শুনানিতে নাম না, মানে পরে যদি নাম না থাকে, তাহলে প্রথমে তিনি ডিএমের কাছে, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে, তারপরে তিনি যদি সেটা তার রায় যদি বিপক্ষে যায়, তারপর তিনি চিফ ইলেকটোরাল অফিসার সিইওর কাছে আবেদন করতে পারবেন, অ্যাপিল করতে পারবেন। এর পাশাপাশি এখন যেটা বলা হচ্ছে যে সিনিয়র বিচারপতিদের নিয়ে একটা ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে, চূড়ান্ত নিষ্পত্তি করবে। যদি কারো নাম বাদ যায়, তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালের কাছে। আমার মনে হয় এটা বিচার বিভাগে যেহেতু দায়িত্ব নিয়েছে,
হস্তক্ষেপ করেছে। পুরো এসআইআর প্রক্রিয়াটা বিচার বিভাগের হাতে এখন। ফলে আমার মনে হয় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তটা উপযুক্ত সিদ্ধান্ত। উনি ইমোশনের পলিটিক্স যেটা, মানে এটা তো সত্যি বলতে কি রাজ্যে বিজেপি বা সিপিএমের ব্যর্থতা যেটা, সেটা হলো এই যে রাজ্য প্রশাসন অসহযোগিতা করেছিল এসআইআর পর্বে, এটা তো তুলে ধরতে পারেনি। বিজেপিও তুলে ধরতে পারেনি, সিপিএমও তুলে ধরতে পারেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গড়ের মাঠে খেলছেন, মানে একেবারে ফাঁকা মাঠে খেলছেন। রাজ্যে বিরোধী দল না থাকলে যে কি হয় আমরা কিন্তু পরিষ্কার হারে হারে বুঝতে পারছি। ফলে রাজ্য সরকার যে অসহযোগিতা করেছে, বিডি অফিস দখল করে তৃণমূল কংগ্রেসের অ্যাডভাইজারি সেই সংস্থা, সাহায্যকারী সংস্থার মাধ্যমে যেভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে, হয়রানিটা তৃণমূল কংগ্রেসের রাজনীতির পার্ট ছিল, অংশ ছিল। মানুষকে এটা কিন্তু বিজেপি বা সিপিএম তারা বোঝাতে পারেনি যে এই যে মানে সাপ হয়ে কাটছে আর ওঝা হয়ে ঝাড়ছেন, এই রাজনীতিটা কিন্তু বিরোধীরা বোঝাতে পারেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় খালি মাঠ পেয়েছেন। খালি মাঠ পেয়ে তিনি এককভাবে মানে নেমে গেছেন। দেখো, এসআইআর দিয়ে যদি আমি আমার 15 বছরের শাসন ব্যবস্থার ব্যর্থতাকে ঢেকে রাখতে পারি, এসআইআর দিয়ে যদি আমি মানুষের সেন্টিমেন্ট তুলতে পারি, এবং যে মানুষগুলোর নাম এখনও আসেনি, শুনানি মানে ভেরিফিকেশন পর্বে আছে, তারা তো মনে করছে যে ভাই মমতাই তো আমার জন্য লড়াই করছে। তাদের কাছে তো এইটা বার্তা বিজেপি তুলে ধরতে পারেনি যে আপনার এই হয়রানির একটা বড় অংশই রাজ্য প্রশাসনের অসহযোগিতার ফলে হয়েছে। ফলে এই যে শ্রমিক ভট্টাচার্যদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্যের জায়গা তৈরি করতে পেরেছেন। সেই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে পড়ে রয়েছেন। আগামী আরও দিন পড়ে থাকবেন। শেষ পর্যন্ত মানে হুমায়ুন কবিরের মতন মানুষেরও কিন্তু ভাগ্য খুব বেশি আর প্রসন্ন হওয়ার সুযোগ নেই। কারণ মুসলমানদের কাছেও কিন্তু এই বার্তাটা গেছে, এসআইআরে নাম রক্ষার জন্য কে রক্ষা করছে? মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করছে। ফলে যে স্পেসটা হুমায়ুন কবির পাবে বলে আমার মনে হচ্ছিল, বা নৌসাদ সিদ্দিকী পাবে বলে মনে হচ্ছিল, ওটা কিন্তু তারা পাবে না, আমি তোমায় পরিষ্কার বলে রাখছি। ফলে একদিকে মুসলিম ভোটটা এককাট্টা করা তার পক্ষে সহজ হচ্ছে, যতই তিনি ছবি আঁকবেন, আবেগতাড়িত হবেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে থাকবেন, বিজেপি বিরুদ্ধে থাকবেন, বা ভ্যানিশ কুমারের বিরুদ্ধে থাকবেন, ততই তিনি কিন্তু আসলে সংখ্যালঘু মুসলমানদেরকে সংগঠিত করছেন। আর একইভাবে যেহেতু প্রচুর হিন্দু নাম বাদ গেছে, আমি তোমাদের বলছি এটা কিন্তু আসছে না, সচেতনভাবে তৃণমূল আনছে না। কারণ তৃণমূল মানে একটা মানে তলে তলে যে প্রচারটা করছে সেটা হলো হিন্দুর যে নামগুলো বাদ গেছে সেগুলোকে লিফলেট করছে, করে বাড়ি বাড়িতে গিয়ে বলছে আপনারা হিন্দু হওয়া সত্ত্বেও আপনাদের এতদিন ভোট দিয়েছেন, এখন ভোট দিতে পারছেন না বিজেপির জন্য। এই প্রচারটা না বিজেপি ধরতে পারছে, এবং এখানে ডিপ স্টেটের কনসেপ্টটা আছে। ডিপ স্টেট হলো রাজ্যের ক্ষেত্রে আইপ্যাক যে প্রচারটায় নেমেছে, সেই প্রচারটা অসাধারণ প্রচার। আমি তোমায় বলছি, একজন রাজনীতি চর্চাকারী হিসেবে আমার কাছে ঈর্ষণীয় যে মানে একটা সরকারকে জয় করবার জন্য, জয়ী হওয়ার জন্য যে ধরনের স্ট্রোকগুলো একটার পর একটা আইপ্যাক নিচ্ছে, একটার পর একটা মাস্টার স্ট্রোক। তবে ইতিমধ্যেই তোমায় আমি বলছি, সোশ্যাল মিডিয়া 80% দখল এখন তৃণমূল কংগ্রেসের। মানে যে বিজেপি একটা অন্তত এলাকায় এগিয়েছিল, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি, 5,000 মানে সোশ্যাল মিডিয়ার যোদ্ধা, ডিজিটাল যোদ্ধা নামিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা কিন্তু প্রতিনিয়ত দুটো কাজ করছে। একটা হলো তৃণমূল কংগ্রেসের প্রচারকে বুস্ট করছে, আর আরেক দিক হলো বিজেপির যে দু একটা ভিডিও বেরোয় সেগুলোতে রিপোর্টিং করছে যাতে করে রিচ না হয়। এবং সব মিলে কিন্তু বলবো যে সোশ্যাল মিডিয়া কার্যত পুরো দখল নিয়ে নিয়েছে। যদি আকাশ মানে ইরানের আকাশ দখল নিয়ে থাকে আমেরিকা, তাহলে সোশ্যাল মিডিয়ার আকাশ দখল নিয়ে নিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়। ধরো বিজেপি যে দাবিপত্র 18 দফা দাবি করেছে,
তাতে কিন্তু আমি কোথাও দেখলাম না যে ভোটের দিন প্রার্থীরা যে আক্রান্ত হন সেটা আটকাতে হবে। তুমি জানো যে প্রচার পর্বে কোনো গ্রামে গেলে তৃণমূল কংগ্রেস তাদেরকে ঘেরাও করে রাখে, স্লোগানবাজি করে, গালাগালি করে। এটা তৃণমূল কংগ্রেস আসার পরে নতুন একটা সংস্কৃতি। পশ্চিমবাংলায় ভোটে হিংসা ছিল, বুথ দখল ছিল, এজেন্টকে মারধর করে বের করা ছিল, কিন্তু প্রচার পর্বে প্রার্থীকে ঘিরে রাখা, ঢুকতে না দেওয়া, বুথে বুথে ভোটের দিন প্রচার মানে পরিদর্শনে বাধা দেওয়া, এটা যে একটা নতুন সংস্কৃতি, এটা নিয়ে একটি বাক্যও বিজেপির তরফ থেকে তাদের দাবিপত্রে ছিল না। দ্বিতীয় যেটা সেটা হলো যে ধরো সবগুলো বুথে ওয়েবকাস্টিং হবে, কিন্তু ওয়েবকাস্টিং সোশ্যাল অডিটের দরকার ছিল। অর্থাৎ ওই ওয়েবকাস্টিং অফিসাররা করলে তো সেখানে তো ম্যানিপুলেশন করবে, কিন্তু এটা যদি আমি জনগণের কাছে দিতাম, প্রত্যেকটা নাগরিক দেখে নিতে পারবে ওয়েবকাস্টিং। আমি ধরো বিধাননগর বিধানসভা কেন্দ্রে ঢুকলাম, আমার মনে হলো 180 নম্বর বুথটা আমি দেখতে চাই। 180 নম্বর বুথে ক্লিক করলাম, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি যে ভোট কিভাবে হচ্ছে। সেই সুযোগটা দিচ্ছে না। সোশ্যাল অডিট ছাড়া এখানে কিন্তু তোমায় বলছি, ক্যামেরা কাস্টিং করে কোনো লাভ হবে না, ওয়েব কাস্টিং করে কোনো লাভ হবে না। একমাত্র যদি ওই এলাকার ভোটাররা আশ্বস্ত হয় ভিডিও দেখে যে না ভোট তো ঠিক মতন হচ্ছে, তাহলেই সম্ভব। না হলে কোনো রাজনৈতিক দল বা কোনো অফিসারের পক্ষে এই 80,000 বুথের ক্যামেরা ছবি দেখে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে কোথায় ভোট হচ্ছে ঠিক মতন, কোথায় হচ্ছে না সেটা বার করা সম্ভবই নয়। কিন্তু বিজেপি কি চাইলো সোশ্যাল অডিটের সোশ্যাল ব্যবস্থা যাতে তথা সমাজের যাতে প্রতিটি নাগরিক এই ওয়েবকাস্ট দেখতে পারে? বলেনি। আজকে ইলেকশন কমিশনার বলছেন যে যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন ভোটের গণনার পরে 7 দিন পর্যন্ত ইভিএমের রিকাউন্টিংয়ের জন্য দাবি করতে পারেন এবং গণনা হতে পারে, রিকাউন্টিং হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাউন্টিংয়ের পরে ইভিএমগুলো 7 দিন কোথায় থাকবে, তার নিরাপত্তা কে দেখবে? সেগুলো 7 দিনের মধ্যে ওলটপালট হয়ে যাবে কি না তার গ্যারেন্টি কি জ্ঞানেশ কুমার দিতে পারলেন? আবার একইভাবে বিজেপি বা সিপিএমের মধ্যে দাবিপত্রের মধ্যে আমি দেখলাম না যে তুমি জানো যে প্রচার পর্বে একটা পোর্টাল তৈরি হয়, সেই পোর্টালের মধ্যে জানাতে হয় যে কোথায় মিটিং হবে, কোথায় মিছিল হবে, কোথায় সভা হবে। কিন্তু এ রাজ্যের মানুষ দেখেছে যে ইভেন যেহেতু ইলেকশন কমিশন আসলে কি রাজ্য সরকারের প্রশাসন, এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে এতটাই প্রভাব থাকে যে বিরোধীদের যে জায়গাগুলো চান মিছিল মিটিং করতে, সেগুলো পারমিশন একেবারে শেষ লগ্নে তারা পান, অথচ শাসক দল পায়। আর একই সাথে একই মাঠে শাসক দল আর বিরোধী যদি আবেদন করেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সুবিধে দেওয়া হয়, তাদেরকে অনুমতি দেওয়া হয়, বিরোধীদের দেওয়া হয় না। এমনকি প্রধানমন্ত্রীর মাঠ পাওয়া নিয়েও বাঁকুড়াতে 2021 সালে সমস্যা হয়েছিল, তোমার মনে থাকতে পারে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার এখানে নামতে পারেনি। এগুলো আলোচনা এগুলো জ্ঞানেশ কুমারের কানে কিন্তু পৌঁছে দিতে পারেনি বিজেপি। ফলে রাজ্যে তুমি যদি আমায় বলো, গত 2 দিন ধরে ইলেকশন কমিশনার ছিলেন, সেই ইলেকশন কমিশনারের কাছে প্রফেশনালি রাজ্যের চিত্র কিন্তু তুলে ধরতে বিজেপি ব্যর্থ হয়েছে, এবং একইভাবে কিন্তু সিপিএমও ব্যর্থ হয়েছে, আর কংগ্রেসও ব্যর্থ হয়েছে। আমি বলছি যে যেভাবে নাগরিক সমাজ থেকে প্রতিনিধিত্ব করানো হয় সাধারণত, কিন্তু এবার আমি দেখলাম সেইভাবে জ্ঞানেশ কুমারদের কাছে অর্থাৎ ইলেকশন কমিশনের টিমের কাছে সেইভাবে নাগরিক সমাজ থেকে কিন্তু সেইভাবে কেউ যায়নি। ফলে সব মিলে একটা আনপ্রফেশনাল অবস্থান কিন্তু আমি দেখতে পাচ্ছি। তৃণমূলের মতন একটা বিরাট শক্তি, সেটা কুশক্তি ভালো শক্তি, তুমি যাই ব্যাখ্যা করো না, অপশক্তি, এই শক্তির সাথে লড়াই করতে গেলে যে মেধা দরকার হয়, যে অর্থ দরকার হয়, যে সাংগঠনিক শক্তি দরকার হয়, যে নেতৃত্ব দরকার হয়, এবং তৃণমূল যত ধরনের ন্যারেটিভ তৈরি করে আইপ্যাকের মাধ্যমে,
তার কাউন্টার ন্যারেটিভ তৈরি করার প্রয়োজন হয়, তার অভাব কিন্তু একজন বিশ্লেষকের চোখে বারবার ধরা পড়ছে। তাতে বিজেপির যারা সমর্থক তারা হয়তো আমার প্রতি ক্ষুণ্ণ হবেন, কিন্তু বাস্তবটা ভাই তোমাদের বলছি যে বারবার চোখের মধ্যে খামতি ধরা পড়ছে।